সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবারের ব্লগ তোমরা শুক্রবারেই পেয়ে যাবে। আর এই দেখো, আমি এখন সকালবেলায় উঠে এখানে চলে এসেছি। এবার যাব ঘর গোছাবো, রান্না সমস্ত কিছু বাকি আছে, সব দেখতে থাকো। ধীরে ধীরে সব কিছুই সেরে নিই। তোমাদের সঙ্গে যা যা করব সবই শেয়ার করব। কতটা শেয়ার করব সেটা তো ব্লগেই দেখতে পাবে। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। রাধা মাধবকে দর্শন করিয়ে দিলাম। চলো এবার তোমাদের নিয়ে আমি অন্য ঘরে যাই, বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। জানো তো, প্রতিদিন আমি তোমাদেরকে বলি যে আমি ভোরবেলায় উঠবো, চেষ্টা করব ভোরে ওঠার, কিন্তু ভোর যে কখন হয় আমি কিছুতেই দেখতে পাই না। এমন একটা সময় ছিল, যে সময়টা, যে দিনগুলোতে ভোর ছাড়া আমরা উঠতেই পারতাম না। কোন ভোরে যে ঘুম ভেঙে যেত আমাদের কাক ভোরে। মনেই হতো না যে আরও একটু বিছানায় শুয়ে থাকি, আরও একটু বিছানায় শুয়ে থাকি, এরকম মনেই হতো না কখনো। শুধু মনে হতো কখন বিছানা থেকে উঠবো আর কখন টুক করে ফুল তুলতে যাব, টুক করে একটু রাস্তায় যাব, একটু ব্রাশটা হাতে করে নিয়ে চলে যাব, এরকম একটা মানসিকতা কাজ করতো প্রত্যেকটা মুহূর্তে। কখনো মনে হতো না যে বিছানায় বেশ কিছুক্ষণ শুয়ে থাকি। দুপুরবেলায় মা যখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতো আর কি, একদম যেদিন ছুটি থাকতো স্কুল বা 1 মাস গরমের ছুটি থাকতো, এরকম কোনো সময় ছিল, সেই সময়টা কি করতো, মা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমাদেরকে বিছানায় তুলে দিত, 2 বোনকে দিয়ে। বাবা ধারে শুতো আর আমরা 2 বোন মাঝখানে শুতাম। আর মা বাইরের কাজ করে বেড়াতো। বাইরের কাজগুলো যেহেতু কাজের মানুষ ছিল না, আর বাড়িটা যেহেতু সেই আগেকার দিনের দর্তি বাড়ি, অনেকটা বড় উঠোন, প্রচুর গাছপালা, বারান্দা, 2খানা বড় বড় ঘর, রান্নার জায়গা, বিভিন্ন এই সমস্তগুলো পরিষ্কার করা, বাইরের কাজ করা, তারপর 4টে মানুষের রান্না, খাওয়া, বাসন মাজা, সমস্ত কাজটা মাকে একাই করতে হতো। সেই কারণে মা কী করতো, আমাদেরকে খাইয়ে দাইয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি যদি আমরা শুয়ে পড়তে পারতাম, তাহলে মা সেই কাজগুলো আরাম করে একটুখানি ধীরে সুস্থে করতে পারতো। আর সেই কারণে আমাদের খাইয়ে দুপুরে শুইয়ে দিত। আর ওই যে দুপুরে যখন ঘুম পাড়াতো, আর আমরা না চুপ করে না ঘুমিয়ে চোখটা বন্ধ করে চুপ করে পড়ে থাকতাম, ঘুমের ভান করে, ঘাপটি মেরে পড়ে থাকা বলে না, ঠিক সেই রকম। তারপরে মাও এসে একটুখানি শুতো কাজটা সেরে। যেই মা এসে শুয়ে পড়তো, আর আমরা কি করতাম 2 বোনে, আমরা তখন টুক করে আস্তে 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 উঠে দেখতাম দুজনেই অঘোরে ঘুমাচ্ছে যখন, তখন আমরা দুজনে চুপ করে উঠে খাটের পেছন দিক দিয়ে, পাশ দিয়ে, উঁচু ছিল আগেকার খাটগুলো, 2 পাশেই সমান উঁচু ছিল। আগেকার খাটগুলো যেহেতু উঁচু ছিল, 2 সাইডে উঁচু থাকতো, একই রকম থাকতো, মাথার দিকেও যেরকম পায়ের দিকেও সেরকম একই রকম থাকতো। তা সেই কারণে আমাদের কি হতো, খাট থেকে যখন নামতাম তখন সেইটা ডিঙিয়ে তারপর নিচে নামতে হতো। ওইভাবে 2 জন টুকটুক 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 করে নিচে নেমে গিয়ে ঘর থেকে চুপ করে বেরিয়ে গিয়ে বারান্দায় আমাদের খেলার জায়গা ছিল। বারান্দাতে ছোটোবেলায় আগে, এখনকার ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা ওই ধরনের, ছেলে তো নয় মেয়েরা, ওই ধরনের খেলা আর খেলে না, কারণ তাদের সেই খেলার সময় নেই। সেই ব্যাপারটাই তারা বোঝে না যে খেলনা পাতি বা পুতুল খেলা এই ব্যাপারটা কি। এগুলো আমাদের ভেতরে সেই সময় ছিল, কারণ আমাদের প্রথম থেকেই এটা মেয়েদের ভেতরেই সহজাত ব্যাপারটা ছিলই। কিন্তু এখনকার মেয়েদের আস্তে আস্তে ওটা সরে যাচ্ছে, কারণ সেইভাবেই তৈরি করছে মা বাবারা, যে তোমাদেরকে অন্যদিকে বড় হতে হবে, তোমাদের চাকরি করতে হবে, তোমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। তো সেটা শেখায় এখনকার মা বাবা। আর তখনকার মা বাবা সেই জিনিসটা শেখানোর অতটা ব্যাপার ছিল না। যেহেতু ছোট থেকে আমরা আগে যে জেঠতো দিদিরা ছিল তারাও ওরকম খেলতো, পুতুল খেলতো, খেলাপাতি খেলতো, আমরাও সেটা দেখে দেখে একই জিনিস শিখেছি। এবার কোনোদিন বাধা সেভাবে দেয়নি,
হ্যাঁ, অবসর সময়ে খেলো, পড়ার সময়টা পড়ো, কিন্তু অবসর সময়ে খেলো। তাই বলে এমন নয় পড়তে হবে না, একথা বলেনি, পড়তে বসাতো, কিন্তু খেলাটা খেলো। তবে কি শুধু যে পুতুল খেলেছি আমরা তাও নয়, আমরা বাইরে বেরিয়ে মাঠে যে সমস্ত কিতকিত, গোল্লাছুট, বুড়িচ্চু, কবাডি, এই সমস্ত খেলাগুলোও কিন্তু আমরা ছুটে বেরিয়ে সমানে খেলেছি। এখন যেমন এই সমস্ত খেলাধুলাগুলো মাঠে গিয়ে শিখতে হয়, কোচিং নিতে হয়, নিয়ে খেলতে হয়, কোনো জায়গায় কারোর আন্ডারে খেলতে হয়, আমরা কিন্তু সেই সমস্ত খেলাগুলো মানে একসঙ্গে গোটা পাড়ার ছেলে মেয়ে একসঙ্গে, বড় মাঠ ছিল পাশে, সেই মাঠে আমরা খেলতাম। কখনো কখনো নীল মাঠে যখন স্পোর্টস হতো, নীল মাঠে গিয়েও খেলতাম, ক্লাব থেকে স্পোর্টস হতো তখন সেখানে গিয়েও খেলা হতো। এই যে সমস্ত খেলাগুলো গোটা পাড়ার ছেলে মেয়ে মিলে কিন্তু আমরা একসঙ্গে খেলতাম, প্রচুর ছেলে মেয়ে ছিলাম আমরা একই বয়সের। এটা শুধু আমার কথা না, আমার বয়সী যারা ওখানে আছে তারা প্রত্যেকেই এই একই কথা বলবে। তা এত ভালো লাগতো, বিকেল হলে স্কুল শেষ হলে স্কুল থেকে বাড়ি এসে চলে যেতাম খেলতে। তো যেটা বাড়ির খেলার কথা যেটা বলছিলাম, তা আমাদের বাড়ির বারান্দাতেই আমরা কিছু ইঁট দিয়ে ঘর করেছিলাম, ঘর করে রেখে দিতাম। সেখানে কি হতো, একটা পুতুল দিয়ে মানে পুরো একটা মানুষ সংসার করলে যেরকমভাবে সংসার করে ঠিক সেরকমভাবেই আমরা সাজাতাম। আর আমরা না মাটির পুতুল তৈরি করতাম খুব সুন্দর করে, এত সুন্দর করে বড় বড় মাটির পুতুল আমরা না মানে আমার মা তৈরি করে দিত, ছেলে তৈরি করে দিত, মেয়ে তৈরি করে দিত। সেই পুতুলগুলোকে এত সুন্দর করে কাপড় পরাতাম, মানে সেগুলো পরিয়ে আবার সেটাকে ফিতে দিয়ে বেঁধে কুচি দিয়ে যেমনভাবে মানুষে কাপড় পরে ঠিক সেইভাবেই শাড়ি পরাতাম। আর শাড়িগুলো পেতাম কোথা থেকে না, মাদের যে শাড়িগুলো, পুরনো শাড়িগুলো, সেই শাড়ির যেগুলো ছিঁড়ে যেত সেই শাড়ির পাড়ের দিক থেকে বা কোনো জায়গা থেকে কেটে বড় বড় লম্বা করে 2-3 হাত করে নিতাম, নিয়ে সেগুলোকে কুচি দেয়া, পিন করা, এগুলো সম্পূর্ণ সুন্দর করে আমরা সেই শাড়িগুলো পরাতাম। কিন্তু সেই কারণে এখন রাধাকৃষ্ণকে শাড়ি পরাতে বা কিছু পরাতে আমাদের কোনো অসুবিধে হয় না। হয়তো সবাই ভাবে যে কী করে পড়ায় না, আমাদের কোনো অসুবিধে হয় না। তার কারণ আমরা একসময় ছোটোবেলায় পুতুল খেলেছি, আর পুতুল খেলার সময় ওই ধরনের পুতুলকে শাড়ি পরিয়েছি। শুধু পুতুল যে দুটো বড় পুতুল থাকতো তা না, তাদের ছেলে মেয়ে যে বাচ্চা পুতুল তাদেরকে ফ্রক পরানো, এই সমস্ত ব্যাপারগুলো সব কিন্তু ওই কাপড় কেটে কেটেই আমরা তৈরি করতাম। কোনো হয়তো ওপরটা কেটে দিতাম, দিয়ে ব্লাউজের মতো তৈরি করে নিয়ে সেটা মাথা দিয়ে গলিয়ে পরিয়ে দিতাম, নিচটা একটুখানি পরিয়ে দিয়ে আবার সেটাকে ফিতে দিয়ে বেঁধে দিতাম। এরমভাবে বাচ্চা পুতুল হতো, ছোট ছোট ছেলে মেয়ে তৈরি হতো, বড় তৈরি হতো, আবার এমনকি শ্বশুর শাশুড়িও তৈরি হতো। মানে এরকমও তৈরি করে দিত যে এটা শ্বশুর, এটা শাশুড়ি, মানে বাচ্চাগুলোকে আমরা বলতাম এটা তোমার ঠাকুমা, ওটা দাদু, এরকমভাবে পুরো একটা পরিবার তৈরি করে পুতুল তৈরি হতো। তারপর সেই মাটির পুতুল থেকে কাপড়ের পুতুল হলো, কাপড়ের পুতুল তৈরি করে খেলা করতাম। তারপরে কাপড়ের পুতুলের পর থেকে শুরু হলো যে প্লাস্টিকের যে পুতুলগুলো। আলুর পুতুল আমরা অবশ্য পাইনি, কারণ আলুর পুতুলের প্রচুর দাম ছিল, আর আলুর পুতুল আসার আগেই আমরা বড় হয়ে গেছি, কাজে আলুর পুতুল নিয়ে খেলাটা আমরা খেলিনি। সবাই ওই সময়টা আলুর পুতুল উঠেছিল, যেটা এখন রাবারের সব পুতুল সবাই নিয়ে খেলে, সেইগুলো সেই সময় ছিল আলুর পুতুল। এখন তো জামা কাপড় পরানো, তখন সেরকম জামা কাপড় পরানো থাকতো না, কালার করা থাকতো। তো সেই আজকে সকালে উঠে ভেবেছিলাম রাত্রেই বাসন টাসনগুলো গুছিয়ে নেব, গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করে নেব, কিন্তু কিছুই করতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল আর করলাম না, শুয়ে পড়লাম। তাতেই তো উঠতে উঠতে এত দেরি হয়ে গেল। আজ আমাদের রান্না হচ্ছে, দেখো এখানে আলু ভাজা হচ্ছে, আর হবে আলু পটলের তরকারি। আলু ভাজাটা হয়েই গেছে, এখানে পটল আলুর তরকারি হবে। পটল কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এদিকে হলো ভাত, এই যে ভাত হলো, সেটা তো দেখলেই মানে দেখায়নি। আর এদিকে হয়েছে ডাল, মুসুরির ডাল। তাই এই রান্না হলো, আর এই হবে আর কি আপাতত। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে ফেলি। ঝান্না হাতাটা নিই। যেটা বলছিলাম যে পুতুল খেলা, তা ওই রকম আলুর পুতুল ছিল, আর তার আগে প্লাস্টিকের পুতুল। সেই প্লাস্টিকের পুতুলগুলো হাত পা নড়া পুতুল, সেই পুতুলও আমরা খেলতাম। তা সেই পুতুলের পুরো একটা পরিবার ছিল, তার রান্নাঘর, তার বসার ঘর, তার শোবার ঘর, তার খাবার জায়গা, ঠাকুর ঘর, মানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো থাকতো। আর আমরা সেইগুলো ওইভাবে সাজিয়ে নিয়ে আমরা খেলতাম।
আর খেলনাপাতি বাসন ছিল যেগুলোতে রান্না করা, এগুলো করা, এই সমস্ত করে আমরা খেলা করতাম। আর সেই খেলার থেকে হয়তো সংসারের এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে শিখেছি। কিন্তু পড়াশোনা শিখেছি যতদূর, তার যে সময়টা বিয়ে হয়েছে সেই পড়াশোনাতে চাকরি হয় না, কাজেই চাকরি টাকরি করিনি বা সেভাবে করার কোনো সুযোগও ছিল না। ওই যে পড়াশোনার পর বিয়ে হয়েছে সেই পড়াশোনাতে চাকরি হয় না, চাকরি করতে গেলে মিনিমাম একটা পড়াশোনা দরকার, কাজেই সেটা হয়নি। কিন্তু এই খেলাপাতিগুলো খুব খেলতাম, তা সেটাই এখন সংসারে কাজে লেগে গেছে, যে সংসারটাতেও ঠিক একই রকমভাবে সেই খেলাই চলছে। সেই ছোটোবেলার পুতুল খেলা আর বড় হয়ে সংসার করা, দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হ্যাঁ, ছোটোবেলার পুতুল খেলার সময় পড়তে না বসলে মা যেমন বকতো, বড় হয়ে যখন সংসার করতে এসেছিস সেখানে শাশুড়ি তেমন বকেছে, কোনো কিছু না পারলে, এরম একটা ব্যাপার আর কি। তা শ্বশুরবাড়িও কম বড় স্কুল নয়, সেখানেও অনেক কিছু শেখা যায়। আর ছোটোবেলায় যখন পুতুল খেলেছি সেটা একরকম, বড়োবেলার এটাও একরকম। হ্যাঁ, তবে দুটোর মধ্যে একটাই মিল আছে, সেটা হচ্ছে এই যে খেলা। সংসারটাও এখন আমাদের কাছে একটা খেলা, পুতুলটাও সেই সময় একটা খেলা ছিল। এই খেলা করতে করতে যেদিন খেলা শেষ হবে সেদিনই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। ভবলীলা সাঙ্গ হলেই সব খেলা শেষ, সেই হলো ব্যাপার। তো যাই হোক, এইভাবেই সংসার চলে, সংসার করতে হয়। সংসার করাটা খুব কঠিন কাজ। পুতুল খেলাটা যতটা কঠিন ছিল না, সংসার করাটা তার থেকে অনেক বড় কঠিন কাজ। তা কালকে দেখলে তোমরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। বিছানা গুছালাম, ওদিকে রান্না করলাম, তারপরে বাসন টাসনগুলো আগে গুছিয়ে নিলাম। ওগুলো ভেবেছিলাম রাত্রেই করে নেব, কিন্তু রাত্রে আর বাসন গোছাতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ভালোও লাগছিল না। অতিরিক্ত গরম তো, আর গরমে ভালো লাগছিল না। সব জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে হচ্ছে সেভাবে না, একদিন একটু হলো, ব্যাস হয়ে গেল, আর নেই বৃষ্টি, এরকম আর কি। অতিরিক্ত গরম, গরমে পাগল হয়ে যাচ্ছি। তবে আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার। তা এগুলো খুলেছিলাম, অনেকদিন ধরে কাচা হচ্ছিল না, চেঞ্জ করা হচ্ছিল না। তা আজকে ভাবলাম যে না, এগুলো তুলে ফেলি, তুলে কেচে আবার অন্যগুলো পাতি। তা সাদা একটা চাদর পেতে রেখেছিলাম, সেটা তুলে কাচা হয়ে গেছে। আর ওটাতেও যেটা পাতা আছে ওইটাও তুলে কেচে ফেলবো, ওটা তুলে আজকে কেচে দেবো, আর ওখানে যেটা কাঁচা হয়েছিল সেটা পেতে দেবো। তো সোফার কভারটা আগে পেতে নিই, দেখো। আর সোফার কভারটা না কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে, ছেড়ে নি। এটা কিন্তু অনেক দিনকার, যখনকার সোফা তখনকারই কভার। এখন তো বিভিন্ন নতুন সুন্দর ডিজাইনের খুব সুন্দর কভার পাওয়া যায়, কিন্তু সে সমস্ত কভারগুলোর দামও আছে গো, 1000, 1500, 2000, কোনোটা 2500-3000ও দাম। সেই জন্য এখন কিনছি না, কারণ সোফাটাই পুরো চেঞ্জ হবে। ফালতু কভার কিনে আবার পয়সা খরচ করে কি করব, সেই কভারের সঙ্গে ওই কভার ম্যাচ করবে কিনা তার ঠিক নেই। সেই জন্য সোফার কভার আর কিনছি না। নাহলে ভেবেছিলাম যে অনলাইনে একটা অর্ডার দেবো, দিয়ে করে নেবো। এখন বললাম যে অনলাইনে অর্ডার দেওয়ার দরকার নেই, যেটুকু ছিঁড়ে গেছে সেটুকু সুতো দিয়ে আমি সেলাই করে দেবো। ওই যে কদিন চলবে, ওইভাবে চলতে তারপর সোফাটাই পুরো চেঞ্জ হবে। এই ঘরের ডিজাইন সবই চেঞ্জ হবে, কিছুই তো আমাদের হয়নি। আর ফল সিলিং যেটা হয়েছে সেটাও চেঞ্জ হবে, কারণ ডিভাইডার করতে হবে পাশে, সেই কারণে ফল সিলিং চেঞ্জ হবে। তো ফল সিলিং চেঞ্জ করতে গেলে সবই চেঞ্জ হবে, সেই জন্য সোফা আর কিছু করছি না, কারণ সোফা, ডাইনিং টেবিল, সোফা দুটোই চেঞ্জ হবে। এখানে সোফা কাম বেড আসবে বড়, তো সেগুলো যেহেতু এখন কিছু করছি না, সেই কারণে আর সোফার কভার আর চেঞ্জ করলাম না। আর ওই যে ওই জায়গাটা বাঁধাটা, ওটা পুরোটা কিন্তু একসঙ্গে, কোনো জায়গায় বাঁধন কিছু নেই, শুধু ওই নিচটাই নামিয়ে দিয়ে ওই জায়গাটাতে একটা বাঁধন আছে। তো ওই বাঁধনটা বাঁধি আমি, বাঁধলে ঢিল হয়ে যায়। ওর বাবা বললো ঠিক আছে তুমি করে দাও, আমি বেঁধে দিচ্ছি। তাই বললো, আমি আবার পরিয়ে দিলাম, ওর বেঁধে দিল। আর ওইটুকুনি ঝাড় দিয়ে দিই, যেটুকু ঝাড় দিয়েছিলাম সেদিনকে, সরিয়ে নড়িয়ে ঝাড় দিয়েছিলাম কালকে। তা আজকে আবার একটুখানি যেহেতু নড়ানো চড়ানো আবার হলো, ওই চড়ালেই একটু ধুলো নোংরা বেরোবেই, কিছু করার নেই। যতই আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিই বা যাই করি না কেন, ও যেই একটু সরাবো নাড়াবো সেই বেরোবে। আর কালকে এটা পেতে রেখেছিলাম, এটা যেহেতু পেতেছিলাম আবার ঠাকুর ঘরের ওই আলমারিতেই যাবে, সেই কারণে এটা তুলে একটু জল দিয়ে কেচে নেব।
এটাও বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে বলছি যে ওইটুকুনি কাটা আছে, হ্যাঁ এইটুকু, এইটা যেটা তুললাম দেখলে না, এটাকে আমি বলেছিলাম যে ওটা পুরোটাতে একসঙ্গে করে দিই, তাহলে সুবিধা হবে, তাহলে আমার ওই ঢাকা ঢুকি দেওয়াটা খুব সুবিধা হবে, আর একটা কভার করে নেব, তাহলে এই রোজ রোজ ঢাকা দিয়ে রাখা মানে ঠিক ভালো লাগে না। তোমার একটা কভার করে নিলে কি আলগা থাকে না, নোংরা হয় না, আর বাঁধা থাকলে কি হয়, অন্তত দুটো কভার থাকলে এটা একটা কাচলাম ওটা একটা কাচলাম, তাতে কি হয় জিনিসটা ভালো থাকে। আর বারবার নড়ানো মানে বসলে পরে এই যে সরে যাওয়া হয়ে যাওয়া এইগুলো একটু অসুবিধা, সেই কারণে। আবার এটাও তাই, এখানেও একটা সুন্দর কিছু পাতবো ঠিক করেছিলাম, তা সবই দেখছি যে শুধু শুধু করে কি করব বলো, কারণ পুরোটাই তো মানে ডিজাইন করে একটা সোফা কাম বেড তৈরি হবে বড় করে, তো যেহেতু বড় করে এখানে একটা সোফা কাম বেড তৈরি হবে, সেই জন্য এটা নিয়ে আর মাতামাতি করছি না, যে যা আছে যেভাবে সেভাবেই থাক। আর এটা কি বলো তো, সেই আমার বিয়ের খাট, তোমরা অনেকে অনেকবার শুনেছো যে এটা আমার বিয়ের খাট, আমার বাবা দিয়েছিল সেই খাটটাকে এইভাবে মানে করা হয়েছে, বড় খাট ছিল সেটাকে কেটে এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে, কারণ এটা রাখার জায়গা ছিল না বলে এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে ডিজাইন করে এইভাবে রেখে দিয়েছি, মানে অর্ধেকটা বাদ চলে গেছে আর অর্ধেকটা আছে, অর্ধেকের বেশিটাই বাদ চলে গেছে, ওটাকে আবার যেটুকু ভালো ছিল সেটুকু নিয়ে সেইভাবে করা হয়েছে, মানে এখনও বাবার স্মৃতিটুকু আছে। তো সোফা কাম বেড তৈরি হলে এই স্মৃতিটা থাকবে না, এটা হয়তো অন্য কোথাও চলে যাবে, দেখা যাক কোথায় যাচ্ছে কি হচ্ছে, সবই পরের ব্যাপার, সেই কারণে এটা নিয়ে আর মাতামাতি করছি না। ডাইনিং টেবিলটাও তাই, ডাইনিং টেবিলের যা পরিস্থিতি হয়ে আছে না, যখন তখন ওটা ভেঙে পড়ে যেতে পারে কাঁচটা, মাঝে মাঝে আমার ভয় লাগে যে ভারী খাবার যদি দেওয়া হয়, খাবার দিলাম কি হবে না হবে, এরকম একটুখানি ভয় টয় লাগে, কিন্তু কি বলতো, ভয় লাগলেও চেঞ্জ করছি না, ওই একটাই কারণ সবটাই চেঞ্জ হবে, সেই কারণে আর কিছুই চেঞ্জ করছি না। দেখো কত কি করতে হয়, এগুলো কি শিখে আসে কেউ বাড়ির থেকে? না, কেউই শিখে আসে না, যখন ছোট্ট থাকে সবাই, এখন আমার বয়সটা হয়ে গেছে বলে সবাই ভাবছে কত বয়স এত বয়সে এসে আমুক তমুক, এই বয়সে, কিন্তু কি বলতো, যত বয়সই হোক, যত দিন যায়, প্রত্যেক দিনই কিছু না কিছু শিখছি, আমি প্রতিদিন কিছু না কিছু শিখছি, তো সেটাই হলো ব্যাপার, যতই বয়স হোক, ছোটো থেকে শিখতে ছোটো থেকে করতে কাজ করতে সব কিছু অভ্যাস হয়ে যায়, সব কিছু মানে বুঝতে পারি যে এটা এইভাবে করলে ঠিক হবে, ওটা ওইভাবে করলে ঠিক হবে, কিন্তু কি বলতো, আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের ক্ষেত্রে যেমন আমাদেরকে বলেছে এটা এইভাবে করো না, এটা এইভাবে করলে ভালো, তা আমরা সেটা দেখেছি, বুঝেছি, শিখেছি, কিন্তু এখন কাউকে শেখানো বা বোঝানো যাবে না, তারা যেন মনে হয় তারা যেন শিখেই মানে শেখায়, তাদের জানা মানে জানবেও না, বুঝবেও না। আর আমরা কি, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কোনো কিছু জানলেও তাদের সামনে বলতে পারতাম না যে এটা আমি জানি, বা এটা ঠিক আছে আমি জানি, আমি করে নেব, এইটা বলতে পারতাম না, কারণ তখন মনে হতো বলবো কি ভাববে, এই রকম মনে হতো। কিন্তু এখন ছেলেমেয়েরা সেটা নয়, যেটা জানে সেটা জানি বলে দেবে যে হ্যাঁ এটা আমি জানি। এই সময় অনেক পাল্টেছে, আমরা জানলেও চুপ করে থেকেছি যে না, যেটা বলছে সেটাই করি, কিন্তু এখন সেটা নয়, এখন বলা যাবে না কিছু, তারা যেভাবে সেটা করবে সেটাই করবে, কিন্তু তার জন্যে আমার ক্ষতি কিছু হয়নি, আমরা যেটা জানতাম সেটাও যে আরও ভালো করে জেনেছি, আর যেটা না জানতাম সেটা কিন্তু শিখে গেছি, এটা একটা বিরাট ব্যাপার। অনেক কিছু জানতাম না, যেগুলো বহু জিনিস কিছুই জানতাম না, শ্বশুর বাপের বাড়িতে থাকতে তো কিছুই জানতাম না, শ্বশুরবাড়িতে এসে আস্তে আস্তে নিজে হাতে কাজ করে সব কিছু শিখেছি, যে কোনো কাজই আমি দেখেছি হাতে কলমে না করলে কিছুই শেখা যায় না, যতক্ষণ তুমি মানে দেখবে যে দেখে শিখে যাব না, দেখার পরে যদি হাতে কলমে না করা যায় সেই কাজটা শেখা যায় না। আমার যখন পার্লার ছিল আমি দেখতাম যে যতক্ষণ দেখাতো আমাকে, যে শেখাতো আর কি, যতক্ষণ দেখাতো ততক্ষণ দেখতাম, ভাবতাম পারবো, সেই ম্যাডাম আমাদের বলতেন যে নিজে হাতে অ্যাপ্লাই করো, আইব্রোটা যখন করতাম তখন বলতো অন্যের ভ্রুতে করো, এরমভাবে বলতে ওই নিজে হাতে করতে তারপরে মানে শিখলাম যে না, আইব্রো কীভাবে করতে হয়, সুতো কীভাবে ধরতে হয়, ধরাটা শিখে নিজে হাতে ধরে অন্যেরটা করে তারপরে বুঝলাম যে না, এইভাবে সুতো ধরতে হয়, এইভাবে সুতোর টান দিতে হয়, এই জায়গাটা তুললে এই জায়গাটা এরকম হয়, এগুলো আস্তে আস্তে শিখলাম হাতে কলমে করে। এবার কি, যদি আমি আরও প্র্যাকটিস করতাম তাহলে আমার আরও ভালো হয়ে যেত হাত, কিন্তু আমি তো আর প্র্যাকটিস করলাম না, আমি তো পার্লার বন্ধ করে দিয়ে চলে আসলাম, আর তারপরে যেটুকু টাইম কাজ হতো সেটুকু টাইম যারা ছিল তারা কাজ করতো,
তাই শিখতে পারিনি। এই যে ধরো গ্যাস মোছাটা, এটা হয়তো ভাববে যে সংসারের কাজ কি এমন ব্যাপার, কিন্তু এই মোছাটার মধ্যেও অনেক কায়দা আছে। এই যে সাইডে যে জায়গাগুলো আছে এগুলোতে যাতে জল না যায় ঠিক সেইভাবেই মুছতে হয়েছে। জল কতটা পরিমাণ দিলে ভেতরে যাবে না, বা আমি খুব তাড়াতাড়ি সেটাকে মুছে তুলে নিতে পারবো, ভেতরে যাওয়ার আগেই আমি ওটাকে তুলে নিতে পারবো, এই হিসাবটা করেই কিন্তু আমাকে জলটা দিয়ে মুছতে হয়। সব কিছুর মধ্যেই সিস্টেম আছে। প্রথম যেমন জল একটু বেশি এদিক ওদিক হলেই ভয় লাগতো, এই বোধহয় জল চলে যাবে, এই বোধহয় চলে যাবে, কিন্তু তারপরে আস্তে 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 মোছামুছি করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেল যে না, এইভাবে করতে হবে। তারপরে কি হলো, তারপরে মেন যেটা হলো, তবুও একদিন একটু গন্ডগোল হলো। দেখছি জ্বালাচ্ছি, জ্বলছে না, ভটভট করছে করে ফিউজ কেটে যাচ্ছে, এখানকার রান্নাঘরের লাইটগুলো সব নিভে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলাম টেকনিশিয়ানকে ফোন করে, তখন উনি বললেন যে সুইচটা অফ করে রেখে দিন, সারাদিনে ভেতরের জলটা শুকিয়ে যাক, যদি 2 দিন ধরে দেখেন যে জল হচ্ছে, সুইচটাতে না দিয়ে আপনি লাইটার দিয়ে জ্বালান। লাইটার দিয়ে জ্বালালাম 2 দিন ধরে সুইচ অফ করে। তাতে কি হলো, তাতে গ্যাসটা আবার ঠিক হয়ে গেল, গ্যাস গরম হলো, ভেতরের জল শুকিয়ে গেল, তারপরে আবার সুইচ দিলাম, আর কিন্তু লাইটগুলো কাটলো না। তা এই যে শেখাটা, এটা যেমন একটা টেকনিশিয়ান আমাকে এই ব্যাপারটা শেখালো। যখন আমাদের শ্বশুর বাড়িতে মাটির ঘর ছিল, মাটির রান্নাঘর ছিল, সেই মাটির রান্নাঘর নিকানোটা কিন্তু আমার শাশুড়ি শিখিয়েছে। মাটির উনুনটা কিভাবে ছাই তুলে ফুরিয়ে গেলে আগুনটা নিভে যাওয়ার পর কতক্ষণ পর ছাইটা তুলবো, তারপরে ছাইটা কি দিয়ে তুলবো, যে হাত দেবো না, হাত দিলে যদি আগুন ভেতরে থেকে থাকে তাহলে হাতটা পুড়িয়ে যেতে পারে, তাই হাতা দিয়ে আগে আগুন তুলে নিতে হবে, তারপর উনুনটা নিকাতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলোও শিখতে হয়। এগুলো অনেকে জানে না, আমার পরিবারেরও হয়তো অনেকে জানে না যে এই ব্যাপারটা, কিন্তু আমি যেমন সেটা জেনেছি, শিখেছি, বুঝেছি। এই রকম শুধু আমি গ্রামের একটা কাজই করতে পারি না, সেটা হচ্ছে মুড়ি ভাজাটা। খোলায় যে টেনে মুড়ি ভাজে, সেই ভাজাটা আমি ভাজতে পারি না, কিন্তু খোলায় রুটি ভাজাটাও আমি ভাজতে পারি। এই হলো ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে দিলাম, এবার এখানেই শেষ করে দেবো। সমস্ত কিছু কাজ সব কমপ্লিট হয়ে গেল। এই যে গ্যাসটা সব মোছা কমপ্লিট। এখানে মাসি সমস্ত যা বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়ে চলে গেছে। আর এখন আমার আর আপাতত কোনো কাজ নেই, পুজো ছাড়া। স্নান করব, পুজো করব। আর এই দেখো, এটাও একদম পরিষ্কার হয়ে গেছে পুরো ঘরটা। এই পর্যন্তই, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে।